সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস গেট পেপার এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। অনেকেই বলতে পারতো স্যার আপনি প্রত্যেকটা দিন জিজ্ঞাসা করেন যে আমরা ভালো আছি কি না। তো জিজ্ঞাসা করার মানে হচ্ছে যে তোমরা অবশ্যই কিন্তু ভালো থাকা দরকার, এবং এই মুহূর্তে তো অবশ্যই দরকার। কারণ যেহেতু এক্সাম হাতে গোনা আর 6 দিন রয়েছে, তো অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি যখন ফিট থাকবে তখনই প্রিপারেশনটা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো অবশ্যই নিজেদেরকে সুস্থ রাখবে এবং প্রিপারেশনটা সেইভাবে চালিয়ে যাও। এখন পর্যন্ত আমরা যে 18 ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি, আজকে আমাদের 19 নম্বর ক্লাস হতে যাচ্ছে। অবশ্যই তোমরা পাশে থাকবে এবং অন্যান্য ক্লাসের মধ্যে এই ক্লাসটিও করবে। লাইক শেয়ার অবশ্যই সবাই করবে, পাশাপাশি যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না। আমরা রেগুলারলি এরকম ক্লাস দিয়ে যাচ্ছি, যদি মিস না করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা ওয়াইসেপসের মধ্যে জয়েন হতে পারো, সেখানে প্রি এক্সাম মক টেস্টগুলো রয়েছে। তাছাড়া লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 167+ মক টেস্ট সেগুলো রয়েছে। তো সেখান থেকে গিয়ে রিভিশনগুলো করতে পারো, কুইক রিভিশন। অন্যান্য ক্লাস পিডিএফ এবং এই ক্লাসের পিডিএফ তোমরা সেখানে পাচ্ছ। কীভাবে জয়েন করবে, প্লে স্টোর থেকে ওয়াইসিএম ইনস্টল করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে, ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর মনে রাখবে ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে, সেটা বিনিময়ে তোমরা সেসব কিছু পাচ্ছ। ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা জানো যে আমরা সেই কোর্স শুরু করছি, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো। তো সেই কোর্স আমরা স্টার্ট করছি। কবে থেকে করছি তোমরা সব কিছু দেওয়া রয়েছে অবশ্যই। আশা করবো সেই ইনফরমেশনটি পেয়েছো। আবার দেখে নেবে যে কবে থেকে করছি, কীভাবে জয়েন করতে হয় তো আমরা অবশ্যই জানিয়ে দেবো ক্লাস শুরু করার আগে। ঠিক আছে, তো সেটা জয়েন শুরু করছি আমরা 11th জুলাই থেকে কিন্তু। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, যে বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে আমাদের যে ইন্ডিয়া অবজার্ভ ড্যাশ অ্যানুয়ালি অন 23rd মার্চ, যে প্রত্যেক বছর 23rd মার্চ অবজার্ভ করা হয় টু রিমেম্বার দ্য স্যাক্রিফাইস মেড বাই ফ্রিডম ফাইটার্স। সেই সব ফ্রিডম ফাইটারদের রিমেম্বার করে বা স্মরণ করে, বা তাদের সেই স্যাক্রিফাইসকে, তাদের সেই বলিদান বা ত্যাগ যেগুলো করেছিল তারা স্বাধীনতার ক্ষেত্রে। সো ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, এবং সেটিকে আমরা কী হিসাবে সেলিব্রেশন করে থাকি ইন্ডিয়ার মধ্যে, যেটি আমরা করে থাকি 23rd মার্চ। ঠিক আছে, তো অবশ্যই বলবে কমপ্লিট অ্যান্সার বা রাইট অ্যান্সার কী হবে। তো হোপফুলি তোমরা সবাই জানো যে সেটিকে আমরা শহীদ দিবস হিসাবে সেলিব্রেশন করি সেই 23rd মার্চ, সেসব ফ্রিডম ফাইটারদের জন্য যারা আমাদের স্বাধীনতার ক্ষেত্রে অনেক বড় কন্ট্রিবিউশন ছিল যাদের। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2021, যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2021 অনুসারে, যে সেই ক্ষেত্রে অনুসারে কিন্তু বাংলাদেশ সবচেয়ে সবচেয়ে টপে রয়েছে পলিউটেড কান্ট্রির মধ্যে কিন্তু। যে যে পলিউটেড কান্ট্রির মধ্যে কিন্তু সবচেয়ে টপে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ভারতের স্থান কোথায়? তাহলে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দিস রিপোর্ট? সেই রিপোর্ট অনুসারে ভারতের অবস্থান কোন স্থানে রয়েছে? তো সেই রিপোর্ট অনুসারে ভারতের অবস্থান কোন স্থানে রয়েছে তোমরা অবশ্যই সবাই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লাইভ চ্যাটবক্সে অবশ্যই রিপ্লাই করবে। পরবর্তীকালে যারা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আনসার করবে। জানো যেহেতু রিভিশন ক্লাস, প্র্যাকটিস ক্লাস, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা করা দরকার পাশাপাশি। তো সেক্ষেত্রে ইন্ডিয়া 5th নাম্বার স্থানে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2022 অবজার্ভ অন 23rd মার্চ অ্যানুয়ালি, যে প্রত্যেক বছর কিন্তু যে 23শে মার্চ কিন্তু যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অবজার্ভ করা হয়, এবছর করা হয়েছে। তো এবছর আমাদের যে কোয়েশনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য থিমস অফ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2022। এবছর 2022-এর থিম কী ছিল? 2022-এর থিম কী ছিল? নিচে কোনটির উপর বেস করে? যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2022 সেটির উপর বেস করে, যে বিশ্ব আবহাওয়া দিবস। তো এবছর যে থিম রাখা হয়েছিল সেটি হলো যে আর্লি ওয়ার্নিং আর্লি অ্যাকশনস এবছর সেটা থিম রাখা হয়েছে। নেক্সট কোয়েশনস। সো কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ এডিশনস অফ এক্স ডাস লিগ 2022 উইল বি হেল্ড বিটুইন ইন্ডিয়ান উজবেকিস্তান, যে ইন্ডিয়ান উজবেকিস্তানের মধ্যে যে কততম এডিশনে এক্স ডাস লিগ 2022 সেটি অনুষ্ঠিত হয়েছিল? সো ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে সেটি অনুষ্ঠিত হয়েছে, সেটা কততম এডিশন হয়েছিল? তো সেটার 3rd এডিশন কিন্তু হয়েছিল সেই এক্স ডাস লিগ 2022, অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশনস। কোয়েশ্চেন নাম্বার 5, অন অকেশন অফ শহীদ দিবস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কী করেছিল? ইনোগ্রেট করেছিল। কী করেছিল? যে বিপ্লবী ভারত গ্যালারি বাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু সেই বিপ্লবী ভারত গ্যালারি সেটি উদ্বোধন করা হয়েছিল নরেন্দ্র মোদীজির দ্বারা। কিন্তু সেটা কবে নাগাদ? সেই শহীদ দিবসের সময় কিন্তু। সেটা নিচে কোন স্টেটের মধ্যে, ভারতের কোন স্টেটে সেটা উদ্বোধন করা হয়েছে? ইন হুইচ স্টেট?
কোন স্টেটের মধ্যে সেটা করা হয়েছে? তো সেটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল সেই স্টেটের মধ্যে কিন্তু সেটা করা হয়। নেক্সট কোয়েশ্চন, দ্য ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টেড সুরক্ষা কবচ টু। দ্য ইন্ডিয়ান আর্মি দ্বারা সেটি কন্ডাক্ট করা হয়েছিল, কী কন্ডাক্ট করা হয়েছিল? সে জয়েন্ট সিকিউরিটি এক্সারসাইজ বেসিক্যালি দ্য সুরক্ষা কবচ টু, ঠিক আছে, সেটি কন্ডাক্ট করা হয়েছিল এবং সেটা করেছে ইন্ডিয়ান আর্মি দ্বারা, যেটি জয়েন্ট সিকিউরিটি এক্সারসাইজ ছিল। উইথ হুইচ স্টেট পুলিশ, দ্য নিচে কোন স্টেট পুলিশের সাথে ইন্ডিয়ান আর্মি সেটি কন্ডাক্ট করেছে? সো নিচের কোন স্টেট পুলিশের সাথে ইন্ডিয়ান আর্মি সেটি করেছে? তো সেটি করেছে ইন্ডিয়ান আর্মি এবং মহারাষ্ট্র পুলিশের সাথে, কিন্তু ইন্ডিয়ান আর্মি মহারাষ্ট্র পুলিশের সাথে সেই এক্সারসাইজটি করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার নেক্সট, অ্যান্ড দ্যাট ইজ 7, দ্য পুষ্কর সিং ধামি, পুষ্কর সিং ধামি শোন ইন অ্যাজ চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। যে পুষ্কর সিং ধামি যে ভারতের নিচে কোন রাজ্যের চিফ মিনিস্টার হিসেবে দায়িত্ব নিয়েছে, কোন রাজ্যের চিফ মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন? পুষ্কর সিং ধামি। তো এইসব কোয়েশনগুলো কিন্তু অনেকবারই করিয়েছি, তাছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ তোমাদের শেয়ার করেছি এবং ভিডিও নিচে ডেসক্রিপশনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সঠিক উত্তর, সেই ব্যক্তি নিচে কোন স্টেট থেকে বিলং করতো? এখানে যারা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারছো, তো এক্সপেক্ট করতে পারো এক্সামে কিন্তু সেইভাবেই তোমাদের বা তোমরা যা এক্সপেক্ট করেছো সেভাবে হতে পারে। তো ডিপেন্ডস অন ইউ যে তোমরা কতটা নিজে থেকে সেলফ প্রিপারেশন নিচ্ছ। তো আমি তো অবশ্যই বলবো যে আমাদের ক্লাস দেখার পাশাপাশি কিন্তু তোমরা অবশ্যই নিজে থেকেও প্রিপারেশন নেবে, কারণ সেটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল। ঠিক আছে, আমরা কিন্তু সেই প্রথম থেকে দিয়ে আসছিলাম এবং এখনও দিচ্ছি, তোমাদেরকে যেভাবে প্রমিস করেছি অ্যাজ প্রমিস কিন্তু আমরা সেইভাবে চালাচ্ছি। কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর, যে সঠিক উত্তর কিন্তু উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ইজ দ্য রাইট আনসার। দ্য পুষ্কর সিং ধামি যে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার হিসেবে দায়িত্ব নিয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হু বিকেম দ্য ফার্স্ট প্যারা অ্যাথলেট টু রিসিভ ভারত পদ্মভূষণ। যে পদ্মভূষণ প্রাপ্ত প্রথম কিন্তু ফার্স্ট প্যারা অ্যাথলেট কে সে ব্যক্তি? কে সে ব্যক্তি যে ফার্স্ট সে প্যারা অ্যাথলিট যে পদ্মভূষণ সেটি পেয়েছে? কোয়েশ্চন নাম্বার 8। সো কোয়েশ্চন নাম্বার 8, যারা আমাদের সাথে অনেক আগে থেকে আছো তারা তো অলরেডি জানো আমরা কীরকম ক্লাস প্রোভাইড করছি এবং কী কী ফেসিলিটিগুলো প্রোভাইড করছি। এমনটা কখনো হয় না যে আমরা এক্সামের এক সপ্তাহ আগেই বা এক মাস আগেই আসলাম এবং প্রিপারেশন তোমাদের করাতে স্টার্ট করলাম, তেমনটা কখনো হয় না। প্রিপারেশন সেভাবে হয় না, টু প্রিপারেশন যদি বলো এভাবে হয় না। তো আমরা তার জন্য কিন্তু যে সামনেই কিন্তু আমরা যে ফায়ার সার্ভিস বা যেসব এক্সাম আসছে তার জন্য কিন্তু অলরেডি আমরা 11 জুলাই থেকে আমরা স্টার্ট করব। তোমাদের সাথে অবভিয়াসলি নোটিফিকেশন সেটা শেয়ার করেছি আমরা কী কী পড়াচ্ছি, কী কী পড়াবো। তো সেই ব্যক্তি কোন ব্যক্তি পেয়েছিল? যে পদ্মভূষণ, যিনি একজন প্যারা অ্যাথলেট ছিল। তো রাইট অ্যান্সার ইজ দেবেন্দ্র জাজারিয়া। দেবেন্দ্র জাজারিয়া সেই ব্যক্তি কিন্তু যে প্রথম যে ফার্স্ট সেই প্যারা অ্যাথলেট যিনি পদ্মভূষণ সেটি পেয়েছে। কোয়েশ্চন নাম্বার 9, আগরতলা সিচুয়েটেড ইন হুইচ ব্যাঙ্ক অফ রিভার। দ্য আগরতলা আমাদের জানি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, নিচে কোন রিভারের তীরে অবস্থিত? যে কোন রিভারের তীরে অবস্থিত বা কোন রিভারের কাছে অবস্থিত আগরতলা শহরটি? কোন রিভারের তীরে গড়ে উঠেছে আগরতলা শহরটি? এবং সেই নদীর কিন্তু প্রচণ্ড আগরতলার মধ্যে অনেক সময় যে আমরা দেখতে পাই আগরতলার মধ্যে ফ্লাড আসার ক্ষেত্রে কিন্তু সেই নদীর অনেকটাই অবদান রয়েছে। সেই প্রত্যেকবারের মতো এবছরও যেন এসছে ফ্লাড, তার মধ্যে দিয়ে অনেক মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হাওড়া নদীটি কিন্তু আগরতলার বা হাওড়া নদীর তীরেই কিন্তু আগরতলা অবস্থিত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, হুইচ ইজ দ্য ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার। যে নিচের কোনটি ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার? কোয়েশ্চন নাম্বার 1, যদি আমরা ত্রিপুরা স্টেট ফ্লাওয়ারের কথা বলি নিচে কোনটি হবে? তো হুইচ ইজ দ্য ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার, নিচে কোনটি ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার? যদি আমরা বলি যে ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার কোনটি, সেটা আমরা অনেকবারই ক্লাসে করিয়েছি। দ্য নাগেশ্বর হলো যে ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার, অনেকবারই ক্লাসে করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। কোয়েশ্চন নাম্বার 11, হুইচ ইজ দ্য ত্রিপুরা স্টেট বার্ড। দ্য ত্রিপুরা স্টেট বার্ডের কথা যদি বলি তাহলে কোনটি হবে সঠিক উত্তর? তো এইসব কোয়েশ্চন তো আশা করি কেউই মিস করবে না। অনেকে বলতে পারবে স্যার ত্রিপুরা কোয়েশ্চনটি একেবারে ইজি। তো তোমরা যারা রিসেন্টলি এনআইটির সেই যে অফিস অ্যাসিস্ট্যান্টের এক্সাম দিয়েছো তারা দেখতে পাবে সেখানের মধ্যে একটি কোয়েশ্চন আস্কিং করা হয়েছে ত্রিপুরা থেকে, যে ত্রিপুরার মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট আছে। তো সেরকমও কোয়েশ্চন আসে, কিন্তু সেরকম কোয়েশ্চনে কিন্তু আমরা অনেকে কনফিউশনে কিন্তু ভুল করে আসি। তো অবভিয়াসলি কিন্তু সেরকমটাও প্রিপারেশন নেবে, আমরা সেই লেভেলেই বা করাচ্ছি। কোয়েশ্চন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে? কোনটি ত্রিপুরা স্টেট বার্ড? তো সেই ক্ষেত্রে গ্রিন
ইম্পেরাল পিজন, গ্রিন ইম্পেরাল পিজন, সেটি ত্রিপুরার স্টেট বার্ড। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য বিগেস্ট রিভার অফ ত্রিপুরা ইজ, ত্রিপুরার সবচেয়ে বড় নদী কোনটি? যে বিগেস্ট রিভার ত্রিপুরা কোনটি? লংগেস্ট বলতে পারো ত্রিপুরার, দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা ইজ। তো সেক্ষেত্রে যদি লংগেস্ট রিভারের কথা বলি যে ত্রিপুরা বৃহত্তম নদীর নিচে কোনটি হবে, তো সেক্ষেত্রে রাইট আনসার ফ্রেন্ডস অবশ্যই সবাই জানবে যে সেক্ষেত্রে মনু হবে রাইট আনসার। মনু হচ্ছে ত্রিপুরার সবচেয়ে লংগেস্ট রিভার এবং কত কিলোমিটার লং? সেটি অ্যারাউন্ড কিন্তু 167 কিলোমিটার, সেটি লং কিন্তু। তাহলে বলতে পারতে স্যার তাহলে গোমতী, দলাই বা হাওড়া কি? তোমরা জানো যে হাওড়া সবচেয়ে ছোটো নদী এবং সেটি কত কিলোমিটার? 53 কিলোমিটার লং, যেটি আগরতলার পাশেই রয়েছে, ঠিক আছে। এবং দলাইয়ের কথা যদি বলি, দলাই হচ্ছে যে যারা দলাই থেকে বিলং করে যে 117 কিলোমিটার লং, ঠিক আছে, জানবে। এবং যদি গোমতীর কথা বলি লাস্টে, তো গোমতী হচ্ছে যে 133 কিলোমিটার, অবশ্যই সেটি মনে রাখতে পারো, কিন্তু সেটি কিন্তু অবশ্যই মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন্স, রিসেন্টলি ইন্ডিয়া সাকসেসফুল টেস্ট ফায়ার্স হুইচ সারফেস টু সারফেস মিসাইল, যে ভারত যারা রিসেন্টলি সেই সাকসেসফুলি টেস্ট ফায়ার সেই মিসাইলটি টেস্ট করেছিল এবং সেটি ছিল সারফেস টু সারফেস মিসাইল, ঠিক আছে। তো সেটি কোন মিসাইলটি ছিল বা সেই মিসাইলটির নাম কি, যেটি রিসেন্টলি টেস্ট করা হয়েছিল সাকসেসফুলি? তো রাইট আনসার ইজ যে ব্রহ্মোস সেই মিসাইলটি কিন্তু রিসেন্টলি যে টেস্ট করা হয়েছিল সারফেস টু সারফেস মিসাইল। কোয়েশ্চন নাম্বার 14, ইন মার্চ 2022 হুইচ কান্ট্রি বিকেম দ্য হটেস্ট প্লেস অন দ্য আর্থ? যদি বলি যে মার্চ মাসের কথা, এই বছর 2022 মার্চ মান্থের কথা, যে সবচেয়ে হটেস্ট প্লেস কিন্তু যে ওয়ার্ল্ডের মধ্যে কোন কান্ট্রি হিসাবে স্থান দখল করেছে? 2022 মার্চ মাসের কথা কিন্তু, সবচেয়ে হটেস্ট প্লেস অন দ্য আর্থ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোন কান্ট্রি সব স্থান দখল করে আছে? তো অবশ্যই তোমরা কিন্তু লাইভ চ্যাট বক্সে আনসার করবে, পাশাপাশি যারা লাইক করছো শেয়ার করছো অবশ্যই করবে। যখন লাইক শেয়ার করবে, যখন কম্পিটিশন বাড়বে, তখনই কিন্তু তোমরা নিজেদের অন্যান্যদের সাথে তোমাদের দেখতে পারছো যে তোমরা কোথায় রয়েছো, ঠিক আছে, প্রিপারেশন কোথায় রয়েছে এবং অন্যান্যদের প্রিপারেশন কোথায় রয়েছে। তো আমরা তার জন্য কিন্তু গতকালকে রাত্রে 9টার সময় আমরা তোমাদের টেস্ট দিয়েছি, রাত্র 9টা, অবশ্যই গিয়ে দেখবে। তাছাড়া এই ক্লাসের লাস্টেও পাবে তোমরা সেই লিঙ্কটি। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর ফ্রেন্ডস, যে কুয়েত কিন্তু সবচেয়ে হটেস্ট প্লেস হিসাবে স্থান দখল করেছে এবং মার্চ মান্থে। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য থিমস অফ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে? যে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে 2022, সেটি কী থিম রাখা হয়েছিল? এবং দ্যাট ইজ অবজার্ভ অ্যানুয়ালি অন 24 মার্চ, যে প্রত্যেক বছর কিন্তু 24 মার্চ করা হয়ে থাকে। এবং সেই ওয়ার্ল্ড টিউবারকুলোসিস যে 2022, সেটির কী থিম রাখা হয়েছে এবছর? তো এবছর যে থিম রাখা হয়েছিল টিউবারকুলোসিসের উপর বেস করে, যে ইনভেস্ট টু অ্যান্ড টিবি সেভ লাইফস, এবছর সেটা থিম রাখা হয়েছে। নেক্সট কোয়েশ্চনস, এশিয়াস লার্জেস্ট ইভেন্ট অন সিভিল এভিয়েশনস উইংস ইন্ডিয়া 2022, যেটি এশিয়ার লার্জেস্ট কিন্তু ইভেন্ট সিভিল এভিয়েশনের উপর বেস করে, যে উইংস ইন্ডিয়া 2022, এবং যেটি হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে হয়েছিল, হেল্ড ইন হায়দ্রাবাদ। হোয়াট ইজ দ্য থিমস অফ উইংস ইন্ডিয়া 2022? সেই উইংস ইন্ডিয়া 2022 কী থিম রয়েছে বা কী থিম রয়েছিল? সো উইংস ইন্ডিয়া 2022 সেটার উপরে বেস করে যে থিম রয়েছিল, যে ইন্ডিয়া অ্যাট দ্য রেট 75 নিউ হরাইজন ফর এভিয়েশনস ইন্ডাস্ট্রি, এবছর সেটা থিম রাখা হয়েছিল কিন্তু। কোয়েশ্চেন 17, হু হ্যাজ বিকাম সোন ইন অ্যাজ লোকায়ুক্ত অফ দিল্লি, যে রিসেন্টলি কে সেই ব্যক্তি দায়িত্ব নিয়েছে বা শপথ নিয়েছে লোকায়ুক্ত অফ দিল্লি হিসেবে? লোকায়ুক্ত অফ দিল্লি মধ্যে দায়িত্ব নিয়েছে কে সেই ব্যক্তি? লোকায়ুক্ত অফ দিল্লি কে সেই ব্যক্তি দায়িত্ব নিয়েছে? সেই ক্ষেত্রে দায়িত্ব নিয়েছে জাস্টিস হরিশ্চন্দ্র কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব নিয়েছে, অবশ্যই মনে রাখবে, লোকায়ুক্ত অফ দিল্লি। নেক্সট কোয়েশ্চনস, রিসেন্টলি মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি পাসড এ বিল, রিসেন্টলি যে মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা বিল পাস করা হয়েছিল। সো মহারাষ্ট্র সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্বারা পাস করা সেই বিলটি হলো যে বিল টু মেক হুইচ ল্যাঙ্গুয়েজ এজ এ কম্পালসারি ফর অফিসিয়াল ওয়ার্ক ফর লোকাল অথরিটিস, যে লোকাল অথরিটিসের জন্য যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কম্পালসারি করা হয়েছে, যেটি মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্বারা পাস করা হয়েছে। তো সেই ক্ষেত্রে মারাঠি ল্যাঙ্গুয়েজকে কিন্তু কম্পালসারি করা হয়েছে, ঠিক আছে, লোকাল যে অথরিটি রয়েছে তাদের জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে।
Question number 19. President Ramnath Kovind has awarded the prestigious President Color to which Indian naval ship? The President Ramnath Kovind জি দ্বারা অ্যাওয়ার্ড করা হয়েছিল সেই প্রেস্টিজিয়াস কিন্তু প্রেসিডেন্ট কালার নিচের কোন ইন্ডিয়ান নেভেল শিপকে কিন্তু কোন ভারতীয় কোন নৌজাহাজকে সেই মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতির রঙে সেটি সম্মানিত করা ভূষিত করা হয়েছেন বা করেছেন। তো সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার যে আইএনএস বালসুরা। আইএনএস বালসুরা সেই জাহাজটিকে কিন্তু রাষ্ট্রপতি সেই প্রেসিডেন্ট কালারের সম্মানে ভূষিত করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 20, হু হ্যাজ বিন সোন ইন অ্যাজ ইউপি সিএম ফর সেকেন্ড টাইম? যে উত্তরপ্রদেশে সিএম হিসেবে সেকেন্ড টাইম বসেছিল নিচের ক্যাশে ব্যক্তি, যে সেকেন্ড টাইম হয়েছে। প্রথম তো 5 বছর কাটিয়েছে, এবার আবার কিন্তু জিতেছে সে 5 বছর, আগামী 5 বছরের জন্য। সো যোগী আদিত্যনাথ কিন্তু সে ব্যক্তি আবার কিন্তু যে আগামী 5 বছরের জন্য সিএম হিসেবে বসেছে। নেক্সট কোয়েশ্চনস। কোয়েশ্চন নাম্বার 21, হু হ্যাজ নিউ ক্যাপ্টেন ফর চেন্নাই সুপার কিং? চেন্নাই সুপার কিংয়ের রিসেন্টলি যে কে নিউ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়েছে, নিউ ক্যাপ্টেন ফর চেন্নাই সুপার কিং কে সে ব্যক্তি? কোয়েশ্চন নাম্বার 21। সো রাইট আনসার যে নিউ ক্যাপ্টেন অফ চেন্নাই সুপার কিং যে রবীন্দ্র জাদেজা সেই ব্যক্তি কিন্তু নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়েছে চেন্নাই সুপার কিংয়ের। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চন নাম্বার 22, দ্য ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড এট? যে ক্লাউডেড লেপার্ড সেই ন্যাশনাল পার্কটি নিচের কোথায় রয়েছে? যে ভারতের কোন স্টেটের মধ্যে সেই পার্কটি রয়েছে? হোপফুলি এই কোয়েশ্চেনের আনসারটি সবাই করতে পারবে এবং আনসারটি আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা সবাই এন্ড অফ দ্য ক্লাস ভিডিও কমেন্ট সেকশন দেবে সবাই এই কোয়েশ্চেন আনসারটি, ঠিক আছে? দ্য ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক নিচে কোথায় রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 23, দ্য ফেমাস বুক রাজমালা ওয়াজ রিটেন আন্ডার হুইচ কিং অফ ত্রিপুরা? সেই রাজমালা সেই ফেমাস বুক, হ্যাঁ, সেটি নিচে কোন রাজার আমলে বা কোন রাজার সময়কালে সেটি লিখিত হয়েছিল? রাজমালা, সেই রাজমালা থেকে আমরা ত্রিপুরার সেই হিস্ট্রি জানতে পারি। সেই রাজমালা নিচে কোন রাজার সময়কালে লেখা হয়েছিল? তো সেটি লেখা হয়েছিল যে ধর্মমাণিক্য ফার্স্ট ওনার সময়কালে কিন্তু সেই রাজমালা সেটি লেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ত্রিপুরা ফরমেশন ডে ইজ অন? ত্রিপুরা ফরমেশন ডে আমরা কখন সেলিব্রেশন করে থাকি বা ত্রিপুরা গঠন দিবস নিচের কবে পালন করা হয়ে থাকে ত্রিপুরা ফরমেশন ডে অন? তো ত্রিপুরা ফরমেশন ডে আমরা প্রত্যেক বছরে নেই, এবছর সেলিব্রেশন করেছি এবং কবে নাগাদ করেছি সেটা 21 জানুয়ারি কিন্তু সেই 1972, যেদিন আমাদের ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। সেই 21 জানুয়ারিকেই কিন্তু আমরা ত্রিপুরা ফরমেশন ডে হিসেবে সেলিব্রেশন করি 21 জানুয়ারিতে। কোয়েশ্চন নাম্বার 25, যে হু অ্যাবলিশ স্লেভারি ফ্রম ত্রিপুরা থেকে দাসপ্রথাকে বিলুপ্ত করেছিল? তো ত্রিপুরার ইতিহাসে দাসপ্রথা তো আশা করি ত্রিপুরার ইতিহাসে দাসপ্রথার সাথে তোমরা সবাই পরিচিত, যে আমরা সেটা পড়েছি। তো নিচের কে সেই দাসপ্রথা বিলুপ্ত করেছিল? কে ত্রিপুরা থেকে সেই দাসপ্রথা বিলুপ্ত করে? আমরা সেই তখন সময় কিন্তু যেতে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে দাসপ্রথা দেখতে পেয়েছিলাম, সেমভাবে ত্রিপুরাতেও ছিল। আমরা যখন ত্রিপুরা হিস্ট্রি পড়ি তখন সেটা আরও ভালোভাবে জানি। তো সেই দাসপ্রথার বিলোপ নিচে কার দ্বারা করা হয়েছিল? তো সেই দাসপ্রথার বিলোপ বলা হয় যে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের দ্বারা কিন্তু সেই দাসপ্রথার বিলোপ সাধন করা হয়েছিল। তো হোপফুলি আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে এবং কিছু না কিছু শিখতে পেরেছো। তোমরা অবশ্যই চাইলে কিন্তু আমাদের সাথে ওয়াইসাইতে জয়েন হতে পারো। প্লে স্টোর থেকে ডাউনলোড করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করে ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর ছোট্ট একটা সাবস্ক্রিপশন বিনিময়ে তোমরা সেসব কিছু পাচ্ছ। সেখানে প্রি এক্সাম মক টেস্টগুলো পাচ্ছ এবং লাস্ট 7 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 167+ মক টেস্ট এবং অন্যান্য ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে অ্যাভেলেবেল থাকবে। তো সিঙ্গেল মান্থ এবং লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো। তাছাড়া কোনো প্রকার সাজেশন থাকলে অবশ্যই শেয়ার করতে পারো। লেটস গেট ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। হোপফুলি তোমরা সবাই লাইক শেয়ার করে নিচ্ছ, যারা করেন অবশ্যই করবে। নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে বলবেন। টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।